ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে এবার প্রার্থী হয়েছেন ১,৯৬৭ জন। ঢাকা সহ সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীকের নমুনা কপি সরবরাহ করা হচ্ছে। এরই মধ্যে বগুড়া ৬ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৫ থেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। বগুড়া ২-এ কেতলি প্রতীক পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা পেয়েছেন তার পছন্দের প্রতীক ফুটবল। ঢাকা ৫-এ ধানের শীষে পেয়ে কাল প্রচারে নামবেন মোহাম্মদ নবিউল্লাহ। এই আসনে জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। দলীয় প্রতীকের নির্ধারিত থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ইসি নির্ধারিত ৫৬টি থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক পেয়ে আগামীকাল থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, প্রতীক বরাদ্দের কার্যক্রম আমরা জানি চলছে। এখন পর্যন্ত কতজন প্রার্থী, বিশেষ করে আলোচিত যেসব প্রার্থী রয়েছেন ঢাকা আসনের, কারা কারা পেয়েছেন এবং একই সাথে নির্বাচন কমিশনের কর্মকর্তারা কোনো ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা? তানিয়া, বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকা, এখানে ঢাকার যে মহানগর আছে সেখানকার ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে বিএনপি, জামায়াত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে মনোনীত প্রার্থীরা আছে তাদের দলের যে নির্ধারিত প্রতীক, নিবন্ধিত প্রতীক আছে সেগুলো পেয়েছে এবং তারা অনেকে সন্তোষ প্রকাশ করেছেন। তার বিএনপি ছাড়া কিছু কিছু রাজনৈতিক দল যেমন এনসিপির শাপলাকলি প্রতীকে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং জামাতের কিছু নেতা তাদের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেও সব মিলিয়ে পরিবেশ ভালো আছে বলে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে তাদের প্রতীক পেয়ে। এবং এখানে আজকে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু প্রতীক পাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে, হেভিওয়েট প্রার্থীর মধ্যে তাসনিম জারা, যিনি সদ্য এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা ৯ আসনে, তিনি কিন্তু ফুটবল প্রতীক পেয়েছেন। এছাড়া সাইফুল আলম রিবট, তিনিও কিন্তু ফুটবল প্রতীক পেয়েছেন ঢাকা ১২ আসন থেকে। এবং আজকে এই প্রতীক বরাদ্দ আসলে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেই প্রতীকগুলো অনিশ্চিত, বা একটি প্রতীক আসলে কোনটা পাবে সেটা তারা জানে না, কিন্তু এমনিতে দলীয় যে প্রতীকগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা পূর্ব নির্ধারিত। প্রতীক পেয়ে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করছেন এবং নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন। তানিয়া, ধন্যবাদ সবুজ। তবে আমরা যতটুকু জানি যে প্রতীক বরাদ্দ দেওয়ার পাশাপাশি রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের আসলে বলে দেন যে যেহেতু আগামীকাল থেকে প্রচার শুরু হচ্ছে নির্বাচনের, কি করা যাবে কি করা যাবে না, সেই বিষয়ে আসলে নিশ্চয়ই বক্তব্য পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে জানতে পারবো। ধন্যবাদ সবুজ। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন আমাদের সাথে। নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য, অবৈধ অস্ত্র ও হুমকি ধামকির অভিযোগ করেছেন জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব অভিযোগ করেন তারা। তবে আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মত বিএনপির প্রার্থীর, জানাচ্ছেন নিবিড় সাহা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। এতে যোগ দেন জেলার ৫টি আসনের বিএনপি, জামায়াত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় পাতানো নির্বাচন প্রতিরোধে প্রশাসনকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি তোলেন প্রার্থীরা। সেই সাথে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। অরিজিনাল ভোটাররা যাতে ভোট দিতে পারে এই জন্য কি আপনারা পদক্ষেপ নেবেন? আমার তো মনে হয় যারা ভোট দিতে যাবে তাদের সাথে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড যেটা, সেটা সাথে করে নিলে আমার মনে হয় ভালো হয়। এটা আমার প্রস্তাব। একটি কিছু মানুষের কথা বলি শুনি। আমাদের প্রার্থী আমাদের মনে করেন আমরা একজন প্রার্থী, মানে আমি অনেকবার থানায় বা অন্য জায়গায় গেছি, যেখানে গেছি কোনো সম্মান নাই, মানে স্নেহবোধটা পর্যন্ত নাই। এই প্রশাসন দ্বারা কিভাবে সুন্দর সুষ্ঠু নির্বাচন করা যায়? এই প্রশাসন দ্বারা নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না, হবে না। এটাই আপনারা যদি পারেন আশা করবো যে আপনারা সৎ এবং ভালো। সত্যি আমরা প্রতিটা ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা ভোট দিবে স্বচ্ছতার সহিত। তাদের যেন ভোট কেন্দ্রের ভিতরে কোন প্রবাহিত না করতে পারে কেউ, কোন এজেন্ট যেন বলতে না পারে যে এই মার্কাটায় ভোট দিয়ে আপনি আমাকে দেখিয়ে দিয়ে যান। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মত বিএনপি প্রার্থীর।
আমি অনুরোধ করব নির্বাচন কমিশন যে সকল বিধি বা প্রার্থীদের জন্য নির্বাচন আচরণ বিধি তৈরি করছেন তারা যেন সঠিকভাবে সেটা অনুসরণ করেন। আমরা এখানে কোনো ব্যর্থ করব না। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। বলেন, অনলাইনে গুজব প্রতিরোধে কাজ করছেন তারা। যারা এখানে সম্মানিত প্রার্থী আছেন তারা এদের সামনে বসে একে অপরের মতামত, অভিযোগ এবং অ্যাটিটিউড যে কথাগুলো আসলো এটাতে বললেন এবং শুনলেন, দ্যাট হ্যাজ এ হিউজ ইম্পর্টেন্স। আমরা মনে করি যে আপনাদের পারস্পরিক একে অপরের সাথে সামনে বসে পারস্পরিক শ্রদ্ধা সহকারে কথা বলতে পারাটা, কথা বলাটা এবং এই ব্যবস্থা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা জেলার 5টি আসনের 32 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। নিবিড় সাহা, 71, ঢাকা। নির্বাচন নিয়ে মব সৃষ্টির অধিকার কারণেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মঙ্গলবার মিরপুরে হামলার আহত দলীয় নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, জামায়াতের কেউ আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, অন্য কারো হস্তক্ষেপের সুযোগ নেই। এ সময় হামলার ঘটনার নিন্দা জানান তিনি। তার মাধ্যমেই ইনশাআল্লাহ এগুলার মোকাবেলা করব। মায়েদের গায়ে হাত দিল, মসজিদের ভিতরে ঢুকে অপমান করলো, গালিগালাজ করলো, ওখান থেকে মানুষের মোবাইলগুলা কেড়ে নিল, আর আইন শৃঙ্খলা বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখলো। কিভাবে হবে সুষ্ঠু নির্বাচন? আমরা তার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। আমরা চাই সবাই যার যার জায়গায় নাগরিক দায়িত্ব এবং যেখানে প্রশাসনিক দায়িত্ব আছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। আমরা কথা দিচ্ছি, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে সম্ভব সকল কিছু আমরা সহযোগিতা দিব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে এ কার্যক্রম, চলবে বেলা 3টা পর্যন্ত। চট্টগ্রাম নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রমের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, প্রতীক বরাদ্দের কি খবরাখবর আছে এই মুহূর্তে আপনার কাছে, এবং কোনো হেভিওয়েট প্রার্থী এসেছিলেন কিনা? ত্রয়োদশ সংসদীয় আসনে চট্টগ্রামের 16টি আসনের প্রতীক বরাদ্দের কাজ সকাল থেকে চলছে, এখনো চলমান রয়েছে। চট্টগ্রামের এই 16টি আসন 3 জন রিটার্নিং কর্মকর্তার অধীনে আজকে প্রতীক বরাদ্দের কাজ চলছে। তার মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসন, তিনি যে রিটার্নিং কর্মকর্তা হিসেবে মোট 10টি আসনের দায়িত্ব পালন করছেন। তার মধ্যে 10টি আসনের মধ্যে 7টি আসনের প্রতীক বরাদ্দের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আর বিভাগীয় কমিশনার তিনি চট্টগ্রামের 3টি সহ চট্টগ্রাম শহর সংলগ্ন আরো 2টি আসন, মোট 5টি আসনের রিটার্নিং কর্মকর্তা। সেখানে 5টির মধ্যে 3টি আসনে প্রতীক বরাদ্দ হয়েছে। আর একটি আসন, সেটি জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, এটি চট্টগ্রাম 11 বন্দর আসন, সেটিরও প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে। আর 5টি আসন, এই 16টি আসনের মধ্যে আর 5টি আসন এখন পর্যন্ত বাকি রয়েছে। তো আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি কয়েকজন প্রার্থীর মধ্যে, তার মধ্যে একজন প্রার্থী চট্টগ্রামের হাটহাজারী আসন, সেই আসনের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি ধানেশীষের প্রার্থী, হেভিওয়েট প্রার্থী হিসেবে তিনি চট্টগ্রামে আছেন। তিনি প্রতীক বরাদ্দের জন্য আসছিলেন, তাকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে খুব বেশি হেভি প্রার্থী যারা, তারা যে এখানে আসছেন তা কিন্তু নয়। তো আমরা এখন দেখছি চট্টগ্রাম প্রতীক বরাদ্দের কাজ চলছে। চট্টগ্রামের এখানে জাহিদুল ইসলাম মিয়া, তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক। এখানে এখন চট্টগ্রামের যে চট্টগ্রাম 14 অর্থাৎ চন্দনাইশ, এই আসনের প্রতীক বরাদ্দ হচ্ছে। তো এই আসন, এইখানে প্রতীক বরাদ্দের পাশাপাশি আরেকটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে তাদের যে নির্বাচনী যে আচরণ বিধি বা বিধিমালা, সেটিও অবহিত করা হচ্ছে। অর্থাৎ এখানে যারা প্রতীক বরাদ্দ পাচ্ছেন তারা এই অঙ্গীকারও করছেন যে নির্বাচনী বিধি বা যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো মেনেই তারা আগামীকাল তাদের যে প্রচারণা সেটি শুরু করবেন। এটির মধ্য দিয়ে, এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণার কাজ শুরু করতে পারবেন। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। ফিরবো নিশ্চয়ই আমরা এই প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পর্কে আরো বিস্তারিত জানবার জন্য।
দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে নির্বাচনের প্রচার শুরু। সেই লক্ষ্যে রাত 8:15টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমানের প্রচার সিলেট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জেলায় জেলায় চলবে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। ভারতীয় সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে তুলে নেয়ার দেশটির সিদ্ধান্ত ওভার রিয়াক্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। বিবিসি হিন্দকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের কোনো নাগরিকের নিরাপত্তা বিঘ্ন হওয়ার একটি প্রমাণও নেই। ভারতীয় সাংবাদিক অরুণ ঘোষ মনে করেন, দিল্লির এই সিদ্ধান্তের বার্তা বাংলাদেশের জন্য সুখকর নয়। আর নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী বলেছেন, নির্বাচন সামনে রেখে ভারতের সিদ্ধান্ত বিশ্বে ভিন্ন বার্তা দেবে। নূর নবী সরকারের রিপোর্ট। হাসিনা রেজিমের পতনের পর এ নিয়ে 2 দফায় দিল্লি বাংলাদেশে কর্মরত ভারতীয় সরকারি চাকরিজীবীদের পরিবারকে ফিরিয়ে নিল। 2 বারই নিরাপত্তা ঘাটতি হিসেবে উল্লেখ করে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারত ও পরে বাংলাদেশ স্বাভাবিক ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে। ঢাকা দিল্লির সম্পর্ক গেল 17 মাস ধরে প্রত্যাশিত স্তরে নেই বলেও মত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবিসি হিন্দি সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের এই সিদ্ধান্ত ওভার রিয়াক্ট। My acquaintance with India for the last close to 40 years. গত 40 বছর ধরে কাজের সুবাদে ভারতের সাথে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এটা যে কোনোভাবেই হোক ভারত ওভার রিয়াক্ট করেছে। আমি ভারতকে বলবো, আপনারা সুচিন্তিত সিদ্ধান্ত নিন। তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা ঘাটতির কোনো নজির নেই। তারপরও এই সিদ্ধান্ত প্রত্যাশিত নয়। বাংলাদেশে অবস্থিত নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো নজির নেই। নিরাপত্তা শঙ্কায় ভারতের এই দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ভারতীয়দের সবসময় নিরাপত্তা নিশ্চিত করব, এটাই আমাদের নীতি ও সিদ্ধান্ত। বাংলাদেশকে যদি পাকিস্তানের মতো তুলনা করে কোনো কিছু সিদ্ধান্ত নেয়, সেটা আসলে ভারতের নিজস্ব বিষয়। এটা অবশ্যই পরিতাপের বিষয়। আমি তাদের সিদ্ধান্ত বদলাতে পারি না। দুদেশের সম্পর্ক বেশ সংকটে। আবার 12 ফেব্রুয়ারি ভোটের আগে নিরাপত্তা ঘাটতির কথা বলল ভারত। বিষয়টি আগামীর জন্য খারাপ বলে মূল্যায়ন করছেন ভারতীয় বিশ্লেষক। এই 12 তারিখকে ঘিরে একটা বড় সংঘাত হবে। সেই সংঘাতে অনেক কিছু হতে পারে, যার ফলে ভারত আগে ভাগে এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ভারতের এই সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক বলেই মত নিরাপত্তা বিশ্লেষকের। তাদের পরিবারকে নিয়ে যাওয়া নাশকতামূলক কার্যক্রমে তাদের সহায়তা, টেসিট অথবা ডাইরেক্ট, গোপন অথবা প্রকাশ্য সহায়তা, যারা নাশকতামূলক কাজ করবে অথবা তারা ডিপ্লয় করেছে বা পরিকল্পনা করেছে, তাদের সাপোর্টেও এই কাজগুলো হতে পারে। আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না। ভারতের এই সিদ্ধান্ত সতর্কতামূলক। নতুন সরকার আসলে এই পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও মত এই বিশ্লেষকের। নুনবী সরকার, 71, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে নিরাপত্তা শঙ্কা আছে বাংলাদেশের। বিসিবির দাবি যৌক্তিক। আইসিসি বরাবর একটি চিঠিতে এমনটাই জানিয়েছেন পিসিবি। এদিকে বাংলাদেশ ইস্যু সমাধানে বিকেল 5টায় বোর্ড সভায় ডাক দিয়েছে আইসিসি। ধারণা করা হচ্ছে আজ এই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পার্থপনিকের রিপোর্ট। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির নেপথ্যে থাকা ভারতীয় নেতৃত্ব আর বিসিসিআইয়ের বিপক্ষে বাংলাদেশের এ যেন কঠিন লড়াই। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত নেবার পর প্রশ্ন উঠেছিল, ক্রিকেটীয় আধিপত্যবাদের বিপক্ষে এই সংগ্রাম শুধুই কি বিসিবির একার?
না, চ্যালেঞ্জিং টাইমে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছে বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে যে 21 জানুয়ারিকে ডেডলাইন হিসেবে মানা হচ্ছিল, সেদিনই আইসিসি বরাবর এক চিঠিতে পাকিস্তান জানিয়ে দিল বাংলাদেশের পাশে আছে তারা। ভারতের নিরাপত্তা শঙ্কায় বিসিবির যে সিদ্ধান্ত তা একদম যৌক্তিক। এমনকি বাংলাদেশকে যে অন্যায্যভাবে ভারত চাপ দিতে পারে না, সেটাও চিঠিতে দৃঢ়ভাবে জানিয়েছে তারা। এই মেইল শুধু আইসিসিকে না, বোর্ড মেম্বারদেরও আলাদা করে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত বাংলাদেশ ইস্যুতে জরুরি সভায় বসছে আইসিসি। এই বোর্ড মিটিং পাকিস্তানের চিঠির পরিপ্রেক্ষিতে ডাকা হয়েছে নাকি পূর্ব নির্ধারিত, সেটা নিশ্চিত করতে পারেনি পাকিস্তানের গণমাধ্যম। তবে এটা নিশ্চিত যে এই সভাতেই নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। বিশ্বকাপে অংশ নেওয়াকে কেন্দ্র করে এখন পর্যন্ত দুইটা বিকল্প আইসিসিকে জানিয়েছে বিসিবি। প্রথমত, ভারতের পরিবর্তে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া, এবং দ্বিতীয়ত বি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সাথে সি গ্রুপে নিজেদের পজিশন অদল বদল করা। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, এই দুটোর কোনোটাতেই পজিটিভ নয় আইসিসি। উল্টো তারা মনে করছে বিশ্বকাপে ভারত সফরে বাংলাদেশের কোনো নিরাপত্তা শঙ্কাই নেই, তাই সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা। বাংলাদেশ বাদে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে আরও 15টি দেশ। এর মধ্যে কেবল পাকিস্তানকেই পাশে পেয়েছে বিসিবি। এমনকি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে প্রস্তুত আছে পাকিস্তান। এখন দেখার বিষয় আইসিসি বাংলাদেশের দাবি মানে নাকি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়। পার্থ বণিক, ৭১। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের পরিবারের সাথে সাক্ষাৎ এবং আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনার বিচার, ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা, শহীদের মর্যাদা, আহতদের পুনর্বাসনের দাবিতে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তারেক রহমানের সাথে দেখা করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় তারেক রহমান জাতীয় নির্বাচনের পর তাদের দাবিগুলোর বিষয়ে আলোচনার আশ্বাস দেন। পাশাপাশি মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আমাদের প্রধান দাবিটা হচ্ছে আমাদের রিটের বাস্তবায়ন চাচ্ছি আমরা। আমাদের বাচ্চাদের শহীদ মর্যাদা চাচ্ছি, যে বাচ্চাগুলো শহীদ হয়েছে, এবং আমাদের আহত বাচ্চাদের চিকিৎসা এবং পুনর্বাসন, আজীবন একটা হেলথ কার্ড চাচ্ছি আমরা সিএমএস থেকে। আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরকার নিহত বাচ্চাদের জন্য 20 লাখ টাকা এবং আহত বাচ্চাদের জন্য 5 লাখ টাকার অনুদান ঘোষণা করেছে, এবং এটা নেয়ার জন্য বিভিন্নভাবে প্রত্যেকটা গার্ডিয়ানদেরকে তারা ইনফ্লুয়েন্স করতেছে। তা আমরা তো এটা আসলে আপনাদের মাধ্যমে 2-3 বার সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, এবং সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। আজ মাইলস্টোন স্কুলের মর্মান্তিক এই বিমান দুর্ঘটনার 6 মাস। ছুটির সময় স্কুল প্রাঙ্গণে সেই বিমান দুর্ঘটনা কেড়ে নেয় বাচ্চাদের জীবন। আহত হন অনেকে। পুরো দেশ সেদিন কান্না আর ভালোবাসার পাশে দাঁড়ায়। সেই ঘটনার 6 মাস পর কেমন চলছে শিশু, অভিভাবক আর শিক্ষকদের জীবন, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন শাহনাজ শারমিন। শীতের সকালে ছোট ছোট পায়ে শিশুদের আগমন, স্কুলের ঘণ্টা, ব্যাগ রেখে অ্যাসেম্বলির মাঠে দৌড়, জাতীয় সঙ্গীত, শরীরচর্চা আর নতুন আগামী শপথ নিয়ে ক্লাস শুরু। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস ঘুরে দেখা মেলে নতুন বছরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নানা আয়োজন, শিশুদের রঙিন ডিসপ্লে। যদিও মাঠের পাশে পরিত্যক্ত হায়দার আলী ভবনের পোড়া দেয়াল করে দেয় হারিয়ে যাওয়া সেই সব শিশুদের কথা, যারা ক্লাস শেষ করে ছুটির অপেক্ষায় ছিল। নতুন ভবনে কেমন ক্লাস করছে শিশুরা? আমাদের মিসের জন্য অনেক খারাপ লেগেছে। যা হয়েছে পাস্ট ইজ পাস্ট, এটা আসলে ম্যাটার করে না যে পাস্টে কি হয়েছে। আমার মনে হয় কি সবাই সবকিছু ভুলে যাক আর নতুন করে জীবনটাকে শুরু করুক আবার। চারিদিকে এত আয়োজন, তবু যেন কি নেই। বন্ধুর চলে যাওয়া কিংবা খালি চেয়ার এখনো মনকে বিষণ্ণ করে। দুর্ঘটনাটা ঘটেছে, কিন্তু আমি আবার আগের মতো পড়াশোনাটা করতে হবে। এই আতঙ্কটা আছে, ধরেন যখন আকাশ দিয়ে প্লেন যায় তখন একটু ভয় করে। শিক্ষকদের চেষ্টার কোনো ত্রুটি নেই, সবটা উজাড় করে শিশুদের স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। যাদেরকে হারিয়েছি তাদেরকে তো কখন আসলে ভুলে যাওয়ার মতো ব্যাপার না, এরা আমাদের স্মৃতির অকপটে থেকে যাবে। এদেরকে স্মরণে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। বাচ্চারা এখন ক্লাসে ফিরে এসেছে, ওদের প্রচন্ড আগ্রহ ক্লাসে আসার। পুরো জানুয়ারি মাস ধরে আহত বাচ্চাদের অংশগ্রহণেও আমাদের ডিসপ্লে এবং প্যারেড, স্পোর্টস সবটা সুন্দরভাবে চলছে। কেউ স্বাভাবিক পড়াশোনা না, শুধু অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করছে, যেমন বার্ষিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে
একদম সক্রিয় অংশগ্রহণ করেছে কেউ কেউ। দুর্ঘটনায় আহত 50% শিক্ষার্থী সুস্থ হয়ে ফিরেছে ক্যাম্পাসে। বাকিদের ফিরিয়ে আনতে মানসিক ও শারীরিক সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। কিছু বাচ্চা আমাদের এখনো আছে যারা বাসায় আছে, এরা ক্লাসে আসতে পারে না এবং এদের চিকিৎসা চলছে। আমরা প্রতিনিয়ত এদের সঙ্গে যোগাযোগ রাখতেছি এবং তাদেরকে চেষ্টা করতেছি। কিছু কিছু অভিভাবকও আছে যে তারা এতটা ট্রমাতে যে এখনো নর্মাল হতে পারে নাই, আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখতেছি। হায়দার আলী ভবনের শূন্যতা আর পোড়া ইটের দেয়ালের সামনে প্রকৃতিতে সবুজের দেখা মেলে। তেমনি বিষাদের স্মৃতি পেছনে ফেলে মাইলস্টোনে শিশুদের প্রাণোচ্ছল উপস্থিতি বলে দিচ্ছে নতুন জীবনের জয়গানের গল্প। শানা শারমিন, 71, ঢাকা। যাত্রাবাড়ির একটি মাদ্রাসা থেকে উদ্ধার শিক্ষার্থীর মরদেহের গলায় 3টি নখের দাগ, হাঁটু ভাঁজ করা ও পা মেঝেতে। দর্শক, আমরা এই প্রতিবেদনটি কিছুক্ষণ পর নিশ্চয়ই দেখতে পাবো। যাচ্ছে আরেকটি প্রতিবেদনে। সাভারে 6 খুনের অভিযোগে গ্রেফতার যুবকের নাম সম্রাট নয়, সবুজ শেখ, বাড়ি মুন্সিগঞ্জ জেলার লোহজংয়ে। ধোঁকা দিতেই মানসিক ভারসাম্যহীনতার ছদ্মবেশে দীর্ঘদিন ধরে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে সে আদালতে এ নিয়ে স্বীকারোক্তি দিয়েছে। এদিকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাভারের বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন রায়ান বিনামিন। পরনে ময়লা পোশাক, লম্বা দাড়ি, চুল, ভবঘুরে পাগল বেশে ঘুরে বেড়াতো সাভারের পৌর এলাকায়। নিজের নাম বলতো মশিউর রহমান খান সম্রাট, কিন্তু সবই ছিল ছদ্মবেশ। আর আড়ালে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে হত্যা করেছে একে একে 6 জনকে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে তার আসল পরিচয়। প্রকৃত নাম সবুজ শেখ, বাবার নাম পান্না শেখ। তারা 3 ভাই 4 বোন, বাড়ি মুন্সিগঞ্জে। বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মার্ডার কেন্দ্রিক যে তথ্যগুলো আছে এগুলো আমরা যাচাই করছি। তো আমরা সবগুলো মিলে হয়তো তদন্ত শেষে হয়তো আরো বিস্তারিত বলতে পারবো আপনাদের। এদিকে সবুজের আসল পরিচয় জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছে সাভারের বাসিন্দারা। তারা শহরের নিরাপত্তা নিয়ে আরো সতর্ক হওয়ার দাবি তুলেছেন। আতঙ্ক তো থাকার কথাই। আমরা তো 9 বছর ধরে দোকান করি, আমরা এরকম কোনো ঘটনাই কলেজ গেটে বা থানা রোডে দেখি নাই। এটা হত্যাকাণ্ডে বিচার হওয়ার দরকার। আদালতে জিজ্ঞাসাবাদে সবুজ 6টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। পিন্টু হাজং, 71। দিন বদলেছে কিন্তু বদলায়নি গাইবান্ধা নারীদের জীবনের বাস্তবতা। কৃষি নির্ভর এই জেলার নারীদের জীবনে পৌঁছায়নি উন্নয়নের ছোঁয়া। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে ভোট নিয়ে ভাবছেন তারা। এখনকার নারী ভোটাররা চান এমন একজন নেতৃত্বে আসুক যিনি তাদের উন্নয়নের কথা ভাববেন। শামীম আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। কৃষি নির্ভর জেলা গাইবান্ধায় নেই ভারী শিল্প কারখানা, তাই জেলার নারী পুরুষের মূল জীবিকা কৃষিকাজ। সেখানেও শ্রম মজুরির বৈষম্যের শিকার হন নারীরা। উন্নয়নের এই সীমাবদ্ধতার সবচেয়ে বড় বোঝা বইতে হয় এখানকার নারীদের। তবে এবার ভাবনার কিছুটা হলেও বদল হচ্ছে নারীদের। নারীরা এখন তাদের অধিকারের পাশাপাশি নির্বাচন নিয়েও ভাবছেন। তারা চান এমন সরকার আসুক যারা নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের দিকে নজর দেবে। সমান তো মজুরি পাইনি, কিন্তু নারী পুরুষ সমান অধিকারে আছে, কিন্তু ওই অধিকারটা আমাকে দেয় না। ভালো চোখে দেখে না, পুরুষ দিক ভালো চোখে দেখে, আমাদের ভালো চোখে দেখে না। তাই আমরা বলছি আমাদের পুরুষের মতন আমাদের প্রয়োজন দেখে, যে সবার সুরক্ষা নিশ্চিত করতে পারবে। আর কর্মসংস্থান তো অবশ্যই দরকার। মা বোন খালা যারা যেখানে যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, দেখা যাবে যে তাকেই আমরা সাপোর্ট দেব এবং তার হয়ে আমরা কাজ করব। প্রার্থী এমন হওয়া উচিত যে শিক্ষা ক্ষেত্রে যেমন গুরুত্ব দিবে, চিকিৎসা ক্ষেত্রে এরকমটা দিতে হবে, কারণ শিক্ষা চিকিৎসা দুইটাই কিন্তু আমাদের জন্য দরকার। নারীদের অভিযোগ, বিগত সময়ে জেলার 2টি আসনে নারী সংসদ সদস্য থাকলেও নারীদের উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেননি। তাই শুধু প্রতিশ্রুতি নয়, যে প্রার্থী নারীদের অধিকার ও এলাকার উন্নয়নকে গুরুত্ব দেবেন তাকে নির্বাচিত করতে চান তারা। নারীরা যে প্রত্যেক ক্ষেত্রে অবহেলিত, তারা সংসার বলেন, কর্মক্ষেত্রে বলেন, বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে অবহেলিত। আমরা চাচ্ছি যে আমাদের এখানে এমন একজন আসুক প্রার্থী যে আমাদের নারীর ক্ষমতায়নে কাজ করবে। আমরা গাইবান্ধার নারীরা আমরা শুধু তাকেই ভোট দেবো যারা নারী নির্যাতন, শিশু নির্যাতন থেকে অবহেলিত হয়েছে, তাদেরকে সঠিক বিচার পাবে, শুধু তাদেরকে ভোট দিব আমরা। গাইবান্ধা জেলায় এবার মোট ভোটার 21,90,400 জন, যেখানে নারী ভোটারের সংখ্যা 11,07,948 জন।
মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।